আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেল এস সংবাদ। আপনাদের সাথে আছি আমি ববি রায়। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। আবারও থেমে গেল ব্রিটেনের অর্থনীতির গতি। অক্টোবরের বাজেট ঘিরে সরকারের বিতর্কিত বক্তব্যকেই দায়ী করছেন বিশ্লেষকরা। অন্তর্বর্তী সরকার পার করল ১০০ দিন। আলোচনা ও সমালোচনার মধ্যে রাজনৈতিক ও সাধারণ মানুষের লক্ষ্য নির্বাচন। পার্লামেন্টে অ্যাসিস্টেড ডাবিং বিলের রোধে জনমত গঠনের দাবি জানালো 13 রিফার ট্রাস্ট ও মুসলিম বুরিয়াল ফান্ড। এবং গুম প্রতিরোধে আইন করবে সরকার, অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড আসিফ নজরুল। শুনছিলেন শিরোনাম, এবার যাচ্ছি বিস্তারিত সংবাদে। ব্রিটেনের অর্থনীতি আপন চেহারায় ফিরে আসছে। গত কয়েক মাস এমন বার্তা শোনা গেলেও গত জুলাই এবং সেপ্টেম্বরের অগ্রগতি হতাশাজনক। পূর্বের চেয়ে প্রবৃদ্ধির গতি ছিল ধীর। এ সময় প্রবৃদ্ধি ঘটেছে মাত্র 0.1%। এর জন্য অক্টোবরের বাজেট নিয়ে চ্যান্সেলরের আগাম নেতিবাচক বক্তব্যকে দায়ী করা হচ্ছে। অর্থনীতির ধীর গতির খবরে সন্তুষ্ট নন চ্যান্সেলর রেইসেল রিভ। বিস্তারিত রিপোর্টে। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সরকার মাঠ গরম রেখেছিল অর্থনীতির ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে নেতিবাচক আলোচনায়। I'm under no illusions about the scale of the challenges that we face, the difficult choices that we will have to make. There is a budget coming in October, and it's going to be painful. Right, okay. শুক্রবার অক্সফোর্ডশায়ারের এই আধুনিক জ্বালানি উৎপাদন কারখানা পরিদর্শন করেন চ্যান্সেলর রেইসেল রিভস। মনে করছেন এই খাত ব্রিটেনের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। Of course, we want that growth to be stronger and to be felt by families across the United Kingdom. We've now had that budget last month. That has drawn a line under the economic chaos and mismanagement of the last few years. অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি ধীর কেন, এমন প্রশ্নের জবাবে চ্যান্সেলর বললেন, গত এক দশক ধরে অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি ধীরই ছিল। We've had barely any growth in the UK economy for more than a decade. দেখা যায় করোনার পর ব্রিটেনের অর্থনীতিতে কিছুটা প্রাণ ফিরে আসলেও আবার পরে রিসেশনের কবলে। সেখান থেকে কিছুটা উত্তরণ ঘটলেও বর্তমানে অর্থনীতি চলছে ধীরগতিতে। We bounced back from a recession the previous year. The truth is our economy has not grown in the way that it should do and in the way that our competitors have. রেস্টুরেন্ট খাতেও চলছে স্থবিরতা। We did see a slight downturn in footfall, and the only thing we could potentially put that down to was it felt like there was a nervousness prior to the budget coming out as to what does it mean to me, what does it mean to the general public. So it almost felt like people were holding back. বিরোধী রাজনীতিকরা বলছেন সরকারের বিতর্কিত বক্তব্য অর্থনীতির গতি কমিয়ে দিয়েছে, মানুষের মধ্যে তৈরি করেছে শঙ্কা। মিল্টন রহমান, চ্যানেল এস নিউজ ডেস্ক। অন্তর্বর্তী সরকার পার করেছে ১০০ দিন। নানান চ্যালেঞ্জ, বিতর্ক ঠেলে সরকার এখন কোন পথে? সম্প্রতি নিয়োগকৃত ২ উপদেষ্টা আওয়ামী লীগের এমন বিতর্ক নাকচ করে দিল আওয়ামী লীগ। আর বিএনপি বলছে তারা নির্বাচনে জয়লাভ করলে বিভিন্ন দলের সমন্বয়ে জাতীয় সরকার গঠন করবে। সে লক্ষ্যে জামায়াতের ইসলামীর সাথে আলোচনারও আভাস পাওয়া গেল। তবে সাধারণ মানুষ চাইছে দ্রুত নির্বাচন। সব মিলিয়ে বর্তমান সরকারের নেতৃত্ব নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, তেমনি জুলাই আন্দোলনের নেতৃত্ব নিয়েও জারি রয়েছে প্রশ্ন। বিস্তারিত জানাচ্ছেন আসাদুজ্জামান শুভ, ক্যামেরায় ছিলেন রেজাল করিম মৃধা। জুলাই গণঅভ্যুত্থানের সফলতার পর অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্ণ হয়েছে। এই ১০০ দিনের সরকারের কাছে জনগণের প্রত্যাশা আকাশচুম্বী। প্রতিদিন সরকার মোকাবেলা করছে নতুন নতুন চ্যালেঞ্জ। নির্বাচনের রোডম্যাপ থেকে শুরু করে রাষ্ট্র সংস্কার, আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আন্দোলনে আহতদের চিকিৎসা এবং সর্বশেষ যুক্ত হয়েছে উপদেষ্টা নিয়োগ নিয়ে বিভাজন। অন্তর্বর্তী সরকারের ১০০ দিন উপলক্ষে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ আইসিজি একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে জনগণের আকাশচুম্বী প্রত্যাশা পূরণ করা সরকারের জন্য এখন এক বিরাট চ্যালেঞ্জ। বাংলাদেশে অশান্তি আরও বেড়েছে এবং হয়রানিমূলক মামলা হচ্ছে, মানুষ হত্যা করা হচ্ছে, মানবাধিকার প্রচুর লঙ্ঘন হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু তাদের একদম নিরপেক্ষভাবে কাজ করছে না। বাংলাদেশের যে
রিসেন্টলি যে উপদেষ্টা নিয়োগ হয়েছে সেখানে অনেক বিতর্ক আছে। আসলে যাদেরকে উপদেষ্টা করা হবে তারা বিতর্কের ঊর্ধ্বে থাকতে হবে, এরকম ইন্ডিভিজুয়ালদেরকে অ্যাডভাইজার নিয়োগ করতে হবে। এখন পর্যন্ত সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সহকর্মীদের প্রতি মানুষের ব্যাপক সমর্থন রয়েছে, কিন্তু গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে উঠে আসা এই সরকারের পক্ষে দীর্ঘমেয়াদে জনসমর্থন অব্যাহত থাকবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। আমাদের গণতান্ত্রিক রাষ্ট্রে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এরা তরুণ প্রজন্ম। তো তরুণ প্রজন্মকে যদি আমরা শুধু কেবল সামনে ফেস করি, কিন্তু অভিজ্ঞ লোকদেরকে যদি আমরা না আনি, গণতন্ত্র এখানেই ধ্বংস হয়ে যাচ্ছে। আসলে বাংলাদেশ কোন পথে এটা মনে হয় তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব যারা নিচ্ছেন তারাও মনে হয় জানেন না। তারা যে পরিবর্তনের সাথে মানুষের সাই ছিল, তারা খুবই কতগুলি সেন্সিটিভ বিষয়ের উপর কিন্তু তারা হাত দিচ্ছে। যেমন ধরেন মুক্তিযুদ্ধ বলেন, তারপরে ধরেন মনে করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে ফেলা, তারপরে হচ্ছে মনে করেন কোনো কথা নাই বার্তা নাই আনডিউ পদ্ধতিতে মনে করেন কিছু মামলাকে খালাস করে দেওয়া। বিএনপি এখনো অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে এবং নির্বাচন দিতে সরকারকে যথেষ্ট সময় দিতেই রাজি তারা। বিএনপি আগামীতে জাতীয় সরকার গঠনের লক্ষ্যে কাজ করছেন বলে জানালেন এ নেতা। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানও বলেছেন যে এই সরকারকে উনি সময় দিতে চান। তারেক রহমান বলেছেন যে আমরা জাতীয় সরকার গঠন করব। তা আমার বিশ্বাস যে যারা আন্দোলন, যুগপৎ, জোট সবাই মিলে কিন্তু রাষ্ট্র গঠন করব। তবে আমাদের সবার ভূমিকা যার তার ভূমিকা অনুযায়ী আমরা অফকোর্স আমরা রেসপেক্টেবল জায়গায় আমরা থাকবো, আমরা কারো এনিমি হব না। যুক্তরাজ্য বিএনপির সভাপতির ভাষ্যমতে যুক্তরাজ্যে সফররত জামায়াতের আমির তারেক রহমানকে প্রবাস থেকে জুলাই আন্দোলনের মহানায়ক বলে অভিহিত করেছেন। জামায়াতের আমিরও বলেছেন এই মহা বিপ্লবের মহানায়ক দেশের বাইরের থেকে তারেক রহমান এই বিপ্লব ঘটিয়েছেন এবং ধন্যবাদ দিয়েছেন। অন্যদিকে আওয়ামী লীগ বলছে সরকারে কে নেতৃত্ব দিচ্ছে তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। সেই সাথে হত্যা, সন্ত্রাস নিত্যদিনের ঘটনা বলেও দাবি তাদের। এই দুজন উপদেষ্টা আওয়ামী লীগের তো হতেই পারে না। টেলিগ্রাফ অনলাইনে লিখেছি, আপনিও দেখেছেন, হু ইজ ইন চার্জ অফ বাংলাদেশ আফটার শেখ হাসিনা, এনিবডি গেস। তার মানে গত 3 মাসে সরকারে কে রয়েছেন? এটা কি ইউনূস সাহেব রয়েছেন, না তথাকথিত কিশোর গ্যাং ছাত্ররা রয়েছে, না অন্য কোন শক্তি? বিশ্লেষকরা বলছেন দেশবাসী চায় নির্বাচন। অন্তর্বর্তী সরকারের উচিত দ্রুত নির্বাচন অনুষ্ঠান করা, তা না হলে সাধারণ মানুষের মধ্যে বাড়তে পারে ক্ষোভ। আসাদুজ্জামান শুভ, চ্যানেলস, লন্ডন। যুক্তরাজ্যে দীর্ঘমেয়াদী অসুস্থতায় ভুগছেন এমন কোনো মানুষ যদি ইচ্ছা করে তাহলে চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবনের মাধ্যমে নিজের মৃত্যু নিশ্চিত করতে পারবে। স্বেচ্ছায় মৃত্যু নিশ্চিত করাকে আইনগতভাবে বৈধতা দিতে অ্যাসিস্টেড ডাবিং নামক একটি বিল ব্রিটিশ পার্লামেন্টে উত্থাপন করা হয়েছে। এই বিল আইনে পরিণত হলে অসুস্থ থাকা মানুষ ওষুধ সেবনের মাধ্যমে মারা যেতে পারবেন, ইসলাম ধর্মে যা আত্মহত্যার শামিল। তাই মুসলিম, নন মুসলিম বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ এই বিলটির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আগামী 29 নভেম্বর বিলটি পার্লামেন্টে সেকেন্ড রিডিংয়ের জন্য উত্থাপন করা হবে। এই বিলের বিপক্ষে অবস্থান নিতে এমপিদের প্রতি আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি যুক্তরাজ্যের সর্বস্তরের ব্রিটিশ বাংলাদেশিদেরকে নিজ নিজ এলাকার এমপির কাছে চিঠি লিখে বিলের বিপক্ষে ভোট দিতে আহ্বান জানাতে অনুরোধ জানানো হয়েছে। শুক্রবার লন্ডন বাংলা প্রেস ক্লাব কার্যালয়ে 13 রিভার ট্রাস্ট ও মুসলিম বুরিয়াল ফান্ডের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ইডেন কেয়ারের প্রোগ্রাম অফিসার নাদিরা হুদা, 13 রিভার্স ট্রাস্টের পক্ষে আবু মুমিন, মুসলিম বুরিয়াল ফান্ড কর্মকর্তা ইউসুফ খান ও FBF অ্যাম্বাসেডর আমিনুর চৌধুরী। ইডেন কেয়ার তনে মুসলিম বুরিয়াল ফান্ড তনে আমরা হইরাম একটা অপোজ করবার দরকার কেলাই একটা অ্যাকচুয়ালি কম্প্যাশনেট নাই, এটা আপনার মানুষের লাইফ এন্ড হয়েছে না কিতা লাগে ডাক্তার একটা ডাক্তারের কাছে জাজের উপরে কিতা লাগে যাইতো, এটা আল্লাহ লাইফ দিছেন, আল্লাহ নিতা। এখন মানুষ ফিল করে আমি আর ভাল লাগে না লাইফ, আমারে দিলাও ঔষধ অথবা ইনজেকশন, এইভাবে ওয়ার্ক হইতো না। আমরা ভেরি ব্যাড কনসিকুয়েন্সেস হল হইব, স্পেশালি আমরা বিএমএ মুসলিম
গুম প্রতিরোধে আইন করবে সরকার, পাশাপাশি গেল ১৬ বছরে গুমের শিকার পরিবারগুলোর ক্ষতিপূরণ ও পুনর্বাসনের কথাও ভাবা হচ্ছে, জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা জানান তিনি। বিস্তারিত রিপোর্টে। এই প্রথম বাংলাদেশে অনুষ্ঠান করার সুযোগ হলো এশিয়ার মানবাধিকার সংস্থা এশিয়ান ফেডারেশন এগেনস্ট ইনভলান্টারি ডিসঅ্যাপিয়ারেন্স আফাডের, যেখানে অংশ নেন বাংলাদেশের সংগঠন অধিকার ছাড়াও এশিয়ার 12 দেশের মানবাধিকার সংগঠনের নেতারা। তারা তুলে ধরেন নিজ দেশের গুমের পরিস্থিতি। বাংলাদেশে গুম হওয়া পরিবারগুলো তুলে ধরেন গুমের শিকার ব্যক্তির স্বজনদের অভিজ্ঞতার কথা। আমার হাজব্যান্ড সহ সবলভাবে কোথায় আছে, অন্তত বাকি একটা সন্তান আছে বা নাই, আমাদের অপেক্ষার প্রহরটুকু একটু শেষ হইতে দেন। আমরা তো তিলে তিলে মারা যাচ্ছি, প্রতিটা মুহূর্তে, প্রতিটা মিনিটে, প্রতিটা সেকেন্ডে আমরা মারা যাচ্ছি। আমরা আর কতবার মরবো আপনারা বলে। কংগ্রেস অফ আফাদে রাষ্ট্র ও সরকারের প্রভাবশালী ব্যক্তিরা সবচেয়ে বেশি গুরুত্ব দেন গুম প্রতিরোধে শক্ত আইন প্রণয়নের ব্যাপারে। If human rights defenders are detained, our soul is detained. If human rights defenders, if victim families are suffering, we all are suffering. I will do whatever is required to be done in accordance with law. But that law should be applied in a proper manner. We do not want that you should allege against some persons having your malicious intention or at the instance of some vested quarters. We do not want that. But at the same time, we can assure you that no perpetrators will be given any inch of concession from our office. গুম প্রতিরোধ ও গুমের শিকার ব্যক্তির পরিবারদের নিয়ে সরকারের পরিকল্পনার কথাও তুলে ধরেন আইন উপদেষ্টা। But the real challenge is actually ensuring the impact or implementation of your commitment. আমরা এগুলি অবশ্যই আইন করার উদ্যোগ নিব এবং এটার মধ্যে ক্ষতিপূরণ হোক, এই লিগাল যে প্রবলেমগুলো আছে, অ্যাক্সেস টু ব্যাংক অ্যাকাউন্ট আর ইনহেরিটেন্স, এগুলিকে রিজলভ করার চেষ্টা করব। দুদিনের এই কংগ্রেস শেষ হবে শনিবার। কয়েকটি রাজনৈতিক দল 24-এর তারুণ্যর স্পিরিট ধারণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সে কারণে ছাত্রলীগ নিষিদ্ধ সহ 8টি পারিবারিক দিবস বাতিলে সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করছে। বিস্তারিত রিপোর্টে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের 3 মাস পূর্তি উপলক্ষে আলোচনা সভা করে অফিসার্স ক্লাব ঢাকা। এতে উঠে আসে বিগত সরকারের আমলে প্রশাসন সহ চাকরিতে বৈষম্য শিকারদের অভিজ্ঞতা সহ মতামত। প্রধান অতিথি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া জানান, তার সরকার প্রশাসনকে গতিশীল করতে সংস্কার কমিশন গঠন করেছে, যেখানে সবাইকে মতামত দেওয়ার আহ্বান জানান তিনি। বলেন, কিভাবে সংস্কার করলে দলদাস হয়ে কাজ করতে হবে না, সেই বিষয়গুলো সংস্কার কমিশন প্রাধান্য দেবে। এ সময় অন্তর্বর্তী সরকারের কাজের বিরোধিতা করায় কয়েকটি দলের সমালোচনা করেন আসিফ মাহমুদ। বাংলাদেশে একটা পলিটিক্যাল ডেমোগ্রাফির একটা বড় পরিবর্তন হয়ে গেছে। বাংলাদেশে একটা নতুন জনগোষ্ঠী দেশ গঠনের জন্য, রাষ্ট্র সংস্কারের জন্য, ফ্যাসিবাদী ব্যবস্থার বিরোধের জন্য জীবন দিয়েছে। তাদের পরিবার এবং যারা রাজপথে নেমে এসেছিল কোটি কোটি মানুষ, তারা এখন রাজনীতি সচেতন এবং অত্যন্ত দুঃখজনকভাবে বিগত কিছুদিন ধরে সরকারের বিভিন্ন সিদ্ধান্ত, যেমন 8টি পারিবারিক দিবস বাতিল করা, ছাত্রলীগকে নিষিদ্ধ করা, যেগুলো এই গণঅভ্যুত্থানের স্পিরিট ছিল, সেগুলোর বাস্তবায়নের বিভিন্ন সিদ্ধান্তে আমরা দেখছি যে রাজনৈতিক শক্তিগুলোর কিছু কিছু অংশ বিরোধিতা করছে। অর্থাৎ তারা তারুণ্যের এই যে স্পিরিট, যে স্পিরিটের জন্য তারা জীবন দিয়েছেন, সেটিকে ধারণ করতে ব্যর্থ হচ্ছে। সমাজসেবা অধিদপ্তরের হাসপাতাল সমাজসেবা কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে সিলেটের বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালে রোগী কল্যাণ সমিতির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। এ সময় অসহায় রোগীদের মধ্যে নগদ অর্থ ও বিভিন্ন ধরনের সেবা প্রদান করা হয়। বিস্তারিত জানাচ্ছেন সন্দীপন শুভ, ক্যামেরায় ছিলেন শামীম হোসেন।
বাংলাদেশে প্রথম বেসরকারি হাসপাতাল হিসেবে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক হাসপাতাল সমাজসেবা কার্যক্রম পরিচালিত রোগী কল্যাণ সমিতির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। সিলেটের সাবেক সিভিল সার্জন ও হাসপাতালের মেডিকেল অ্যাডভাইজার ডাক্তার ফয়েজ আহমেদের সভাপতিত্বে চিকিৎসা সহায়তা ও বিভিন্ন ধরনের সেবা প্রদানের মাধ্যমে রোগী কল্যাণ সমিতির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এ সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক চৌধুরী, বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের সিইও এবং এমডি মোহাম্মদ শাহাবুদ্দিন, হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট আলহাজ মাসুম হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার এবং রোগী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক অনুজ চক্রবর্তী সহ আরও অনেকে। এ সময় অসহায় রোগীদেরকে আগামীতেও সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন হাসপাতালের সিইও শাহাবুদ্দিন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক পেশেন্ট 7 জন পেশেন্টকে আমরা অনুদান দিয়েছি। আগামীতে আরও বেগবান করব এই সার্ভিসটা এবং ক্যান্সার জেনারেল এবং যে কোনো মরণব্যাধি অসুস্থতা নিয়ে এখানে মানুষ আসতে পারবেন, রোগী আসতে পারবেন, তাদেরকে আমরা সহযোগিতা দিয়ে যাব। অসহায় রোগীদের এ ধরনের সহযোগিতা করতে পেরে হাসপাতাল কর্তৃপক্ষের পাশাপাশি সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তারা নিজেদের সন্তুষ্টির কথা প্রকাশ করেছেন। আমাদের জন্য একটা আনন্দের দিন, কারণ বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটালের রোগী কল্যাণ সমিতির আজকে আনুষ্ঠানিক আমরা উদ্বোধন করতে পেরেছি। যারা অসহায় দরিদ্র রোগীরা আছেন এখানে আসবেন, আপনারা সেবা নেবেন এবং আমরা যথাসাধ্য আমাদের আর্থিক অসহায়ত্বের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ এবং সরকারের পক্ষ থেকে এ ধরনের সেবা পেয়ে মন প্রাণ ভরে দোয়া করেন উপকারভোগীরা। ডাকাত গিয়ে অপারেশন করিয়ে আইছি, প্রচুর টাকা খরচ, প্রায় 2-2.5 লক্ষ টাকা খরচ হয়েছে। বাদে অন্য খবর পাইলাম যে বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতাল এটা সাহায্যর একটা আছে, ও গিয়ারি আইছি, ও কেমো কন্টাইন দিলাম, আপনারা সাহায্য গিয়ারি চলি করি। আজকে ক্যান্সার হসপিটাল থেকে 5,000 টাকা অনুদান পাইছি আমার ঔষধ এগুলো কিনে আনার জন্য। যারা এই অনুদানগুলো দিচ্ছেন আমি এর লাগে দোয়া করি। এ সময় অনেকের মধ্যে বক্তব্য রাখেন হাসপাতালের কোঅর্ডিনেটর জাকির হোসেন খান, রোগী কল্যাণ সমিতির অন্যতম দাতা সদস্য মোহাম্মদ মাহবুবুর রহমান, শাহজালাল ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক, প্রাক ব্যাংকের ব্যবস্থাপক মণ্ডলী, বিয়ানীবাজার জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সিনিয়র সাংবাদিক আহমেদ ফয়সাল সহ সুবিধাভোগী রোগী এবং হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ। সন্দীপন শুভ, চ্যানেল এস নিউজ, সিলেট। দর্শক, যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে, আর বিরতির পর থাকছে প্যারিসে ফ্রান্স ও ইসরায়েলের মধ্যকার ফুটবল ম্যাচ ঘিরে সংঘর্ষ, গ্রেফতার 40 জন। চতুর্থ টি-20তে 3-1 ব্যবধানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জিতল ভারত। বিরতির পর আবারও আমন্ত্রণ সংবাদের বাকি অংশে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ফ্রান্সের রাজধানী প্যারিসে ফ্রান্স ও ইসরায়েলের মধ্যে ফুটবল ম্যাচ ঘিরে 40 জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার ন্যাশনাল লিগের ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়। গত সপ্তাহে নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে ইসরায়েলি ফুটবল ক্লাব মাকাবি তেল আবিবের সমর্থকদের ওপর হামলা হয়। এরপরই প্যারিসে ইসরায়েলের ফুটবল ম্যাচটি ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে প্যারিসের স্টেডিয়ামটি ঘিরে পুলিশ সহ নিরাপত্তা বাহিনীর প্রায় 4,000 সদস্য মোতায়েন করা হয়েছিল। এছাড়া 1,600 বেসামরিক নিরাপত্তা কর্মী ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে স্টেডিয়ামের আসনের সারি বরাবর দৌড়াদৌড়ি করছেন দর্শনার্থীরা। তাদের অনেকের হাতে ইসরায়েলের পতাকা ছিল। একই সময়ে আরেক পক্ষের সমর্থকদের বাঁশি বাজাতে ও দুয়োধ্বনি দিতে দেখা যায়। তখন নিরাপত্তা বাহিনীর সদস্যরা দুই পক্ষকে থামান। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তুলসী গাবার্ডকে জাতীয় গোয়েন্দা প্রধান হিসেবে মনোনয়ন দেওয়ার ঘোষণায় যুক্তরাষ্ট্রের গোয়েন্দা জগতে আলোচনা সমালোচনা হচ্ছে, সৃষ্টি হয়েছে উদ্বেগ। তুলসীর নিয়োগে গোয়েন্দা ব্যবস্থা অনেক বেশি রাজনীতিকরণ হতে পারে বলে উদ্বেগ বাড়ছে। হাওয়াইয়ে ডেমোক্রেটিক
পার্টির সাবেক কংগ্রেস সদস্য তুলসীর গোয়েন্দা বিভাগের কোনো পদে দায়িত্ব পালনের তেমন কোনো অভিজ্ঞতা নেই। রাশিয়া ও সিরিয়া প্রশ্নে গাবার্ডের মনোভাবকে নমনীয় হিসেবেই দেখা হচ্ছে। গাবার্ডকে জাতীয় গোয়েন্দা পরিচালক পদে বসালে যে সমস্ত ঝুঁকি আছে সে সম্পর্কে যুক্তরাষ্ট্রের বর্তমান ও সাবেক গোয়েন্দা কর্মকর্তারা ছাড়াও স্বতন্ত্র বিশেষজ্ঞরা বলছেন, এতে করে শীর্ষ উপদেষ্টারা বৈশ্বিক হুমকির একটি বিকৃত চিত্র ভাবী রিপাবলিকান প্রেসিডেন্টের কাছে তুলে ধরতে পারেন। গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক কর্মকর্তা র্যান্ডল ফিলিপস সতর্ক করে দিয়ে বলেছেন, ট্রাম্পপন্থী নেতৃত্বে গোয়েন্দা সংস্থার অপব্যবহার হওয়ার শঙ্কা থেকেই যাবে। আবারও বাংলাদেশ প্রসঙ্গ। বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও কমেনি দাম। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে কেজিতে ৮০ থেকে ৯০ টাকায়। সরবরাহ বাড়লেও দাম কমেনি মাছের। কমেছে ভোজ্য তেলের সরবরাহ, ঊর্ধ্বমুখী ডাল ও মশলার দর। শুক্রবার ছুটির দিনে বাজারে আসা অধিকাংশ ক্রেতার অভিযোগ, বাজারের কোনো অভিভাবক নেই। বিস্তারিত রিপোর্টে। বাজারে আসতে শুরু করেছে শীতকালীন সবজি। শিম, বরবটি, ফুলকপির পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। এসব সবজির ক্রেতা চাহিদা বেশি থাকলেও দাম কমেনি। বরবটি ৯০, শিম ১০০ টাকা এবং প্রতি পিস ফুলকপি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। সবজির মৌসুম শুরু হলেও দাম না কমায় ক্ষোভ ক্রেতাদের। শীতকাল আসলেও ওই শীতের প্রভাব এখনো পড়ে নাই, সবজি সেরকম বাজারে সাপ্লাই নাই, সেই অনুসারে দাম একটু বেশি। মিডল ক্লাস ফ্যামিলির জন্য না পারে ওরা রিক্সা চালাইতে, না পারে ওরা জীবন ধারণ করবো কিভাবে, বাচ্চা বলাইবো নাকি বাসা ভাড়া দিব। আমগো হিসাবে দাম কম আছে, কাস্টমার যা কয় আর। কাঁচামরিচ ১২০ টাকা কেজি, এগুলো সাধারণ মানুষ খাবার মতো না। তো ১২০ টাকা, গাড়ি হলো আপনার ৭০ টাকা, মূলা ৫০ টাকা। মাছের বাজারে পর্যাপ্ত দেশি ও চাষের মাছ, তবে দামের কোনো সুখবর দিতে পারছেন না বিক্রেতারা। আরেক দফা বেড়েছে ইলিশের দাম। গরিবের বাচ্চা কষ্ট, মধ্যবিত্ত যারা আছে তাদেরও সমস্যা। কম্পারেটিভলি মনে হয় না কমছে। কোনো মাছের কমতি নাই, সব মাছই আছে ভরপুর। ৩১,০০০ মাছ গত সপ্তাহে বিক্রি করছিলাম আপনার ১৫০০ করে, এই সপ্তাহে আপনার ১৫৫০ টাকা ১৬০০ করে বিক্রি করতেছি। আগের বেশি দামে বিক্রি হচ্ছে ডাল, মশলা ও চাল। ডিলারদের বিরুদ্ধে ভোজ্য তেলের কৃত্রিম সংকটের অভিযোগ আছে বিক্রেতাদের। আরেক দফা দাম বাড়ানোর পায়তারা দেখছেন তারা। সরবরাহ কমাই দিচ্ছে, এখন গাড়ি রেট ১৬৭ তেল ১৬৭ বিক্রি হইতেছে, ২ লিটার ৩৩৪, ৫ লিটার ৮১৮ টাকা। ৫টা কোম্পানিতে ২টা কোম্পানি তেল দিচ্ছে, 3টা কোম্পানি তেল দিচ্ছে না। বাজার করতে গেলে তো দেখা গেছে কি মানুষ শিম খায়। ব্রয়লার মুরগি ১৮০ টাকা আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে ২৯০ টাকায়। এবারে খেলার খবর। চতুর্থ টি-20তে ১৩৫ রানের জয়ে ৪ ম্যাচের সিরিজ ৩-১ ব্যবধানে জিতল বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। এই সংস্করণে রানের হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের সবচেয়ে বড় জয় এটি। ২০২৩ সালে জোহানেসবার্গে তাদের ১০৬ রানের জয় ছিল আগের রেকর্ড। সেই জোহানেসবার্গেই শুক্রবার ভারত ২০ ওভারে করে ১ উইকেটে ২৮৩ রান। জবাবে প্রথম ৩ ওভারে ৪ ব্যাটসম্যানকে হারিয়ে লড়াই থেকে অনেকটাই ছিটকে যাওয়া দক্ষিণ আফ্রিকা ১০ বল বাকি থাকতে গুটিয়ে যায় ১৪৮ রানে। তিলাক ও স্যামসনের কাছেই যেন হেরে গেছে প্রোটিয়ারা। তীরে নেমে ১০ ছক্কা ও ৯-৪-এ ৪৭ বলে ১২০ রানের অপরাজিত ইনিংস খেলেন তিলাক। ম্যাচ সেরার পুরস্কার জেতেন তিনি। ৪ ম্যাচে ১৪০ গড় ও ১৯৮.৫৮ স্ট্রাইক রেটে ২৮০ রান করে সিরিজ সেরার স্বীকৃতিও পান ২২ বছর বয়সী এই ক্রিকেটার। ব্রিটেনের প্রথম বাংলাদেশি পেশাদার প্রথম শ্রেণী ক্রিকেটার এবং কেএলসি থেকে বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন জাহিদ আহমেদ। এই উপলক্ষে শুক্রবার বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম বারার মেয়র অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করে। মেয়র মঈন কাদরির পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলের ক্যাবিনেট মেম্বার সহ অন্যান্য অতিথিবৃন্দ। বক্তব্য রাখেন সাবেক মেয়র দরজুল্লাহ, কাউন্সিলর ফয়সুর রহমান, অধ্যাপক শফিকুর রহমান, সাংবাদিক রহমত আলী, সাংবাদিক মিসবা জামাল ও সাইদ চৌধুরী। মেয়র মঈন কাদরি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জাহিদ আহমেদ ২০০৪ সালে ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দক্ষিণ দলের হয়ে খেলার জন্য নির্বাচিত হয়েছিলেন। এছাড়া ব্রিটেনের হয়ে বিশ্ব আসরে খেলার বহু গৌরব রয়েছে জাহিদের অর্জনের থলেতে।
এবারে আবহাওয়া। শনিবারে ইংল্যান্ডের শৈত্যপ্রবাহ বিরাজ করবে। দিনের প্রথম ভাগ আংশিক মেঘলা থাকবে, মধ্যভাগ রৌদ্রোজ্জ্বল থাকলেও দিন শেষে গুড়ি গুড়ি বৃষ্টি হবে। দিনের তাপমাত্রা থাকবে 10 ডিগ্রি এবং দিন শেষে তাপমাত্রা নেমে আসবে 6 ডিগ্রি সেলসিয়াসে। ওয়েলসেও শৈত্যপ্রবাহ বিরাজ করবে। দিনের তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা থাকবে 6 ডিগ্রি সেলসিয়াস। নর্দার্ন আয়ারল্যান্ডেও শৈত্যপ্রবাহ বিরাজ থাকবে। দিনের প্রথম ভাগ আংশিক মেঘলা থাকবে। দিনের তাপমাত্রা থাকবে 9 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা থাকবে 6 ডিগ্রি সেলসিয়াস। স্কটল্যান্ডের আকাশ আংশিক মেঘলা থাকবে এবং শৈত্যপ্রবাহ বিরাজমান থাকবে। দিনের তাপমাত্রা থাকবে 8 ডিগ্রি সেলসিয়াস এবং দিন শেষে তাপমাত্রা থাকবে 5 ডিগ্রি সেলসিয়াস। এবার দেখে নিন ব্রিটেন সহ বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি শহরের শনিবারের সম্ভাব্য তাপমাত্রা। দর্শক, শেষ করছি সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আবারও থেমে গেল ব্রিটেনের অর্থনীতির গতি। অক্টোবরের বাজেট ঘিরে সরকারের বিতর্কিত বক্তব্যকেই দায়ী করছেন বিশ্লেষকরা। অন্তর্বর্তী সরকার পার করল 100 দিন। আলোচনা ও সমালোচনার মধ্যে রাজনৈতিক ও সাধারণ মানুষের লক্ষ্য নির্বাচন। পার্লামেন্টে অ্যাসিস্টেড ডাবিং বিলের রোধে জনমত গঠনের দাবি জানালো 13 রিফার ট্রাস্ট ও মুসলিম বুরিয়াল ফান্ড। এবং গুম প্রতিরোধে আইন করবে সরকার, অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।